স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আজ আছি আমি ইশরাত জাহান উর্মি। ইসরায়েলের হামলার জবাবে আক্রমণ জোরদার করেছে ইরান। বৃহস্পতিবার মধ্যরাতে চালানো হয় ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদেশের সংঘাত ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসব মিলিয়েই আজকের আলোচনার বিষয় ইরান ইসরায়েল সংঘাতের শেষ কোথায়। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কমোডর ইশফাক এলাহি চৌধুরী এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমির হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। অনুষ্ঠান শুরুর আগে আজকে সারাদিন যদি আমি বলি যে আমি যা যা ফলো করেছি তার মধ্যে একটা বিষয় খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগলো, সেটা হচ্ছে যে ইসরায়েলের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং তারা এই যুদ্ধ বন্ধ করার কথা বলছেন। নিরাপত্তা পরিষদে আজকে মিটিং হবে, সেই সব বিষয় তো জানবই। তার আগে শুরুতেই এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, যদি আপনার কাছে জানতে চাই, যেটি আসলে ঠিক অনুষ্ঠান শুরুর আগেই আমরা বলছিলাম যে এয়ার স্ট্র্যাটেজিটা কি, এটা যদি একটু আমরা মানে একটু বোঝাই সাধারণ মানুষকে। এখানে যেটা আমরা আলাপ করছিলাম যে ইসরায়েল যেটা দাবি করছে যে আমরা ইরানের উপরে এয়ার সুপিরিয়রিটি, মানে আকাশ আমাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ যেটা হয়েছে ইরানের যে বিমান বাহিনী সেটা বেসিক্যালি এখন গ্রাউন্ডেড, মানে আসলে ওদের আধুনিক কিছু ছিল না, অনেক পুরনো। তো প্রথমেই তারা ওইসব ঘাঁটিগুলো আক্রমণ করে যেসব এয়ারক্রাফট সার্ভিসগুলো ছিল সেগুলো হয়েছে। তারপরে তাদের রেডার সিস্টেম, তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেমস এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, যেগুলো এয়ার ডিফেন্স মিসাইল টিজাইল সাইটগুলো তারা অ্যাটাক করেছে প্রথম দিনই, এবং যার ফলে এখন কিন্তু ইসরায়েলের উপরে তারা দিনরাত যে কোনো সময় 60টা 70টা করে প্লেন গিয়ে তারা ফ্লাই করছে, অর্থাৎ ওইটাকে বলে এয়ার সুপিরিয়রিটি। যেটা ধরেন আপনার আমাদের এখানে আমরা দেখেছি 71 সালে ভারতীয় বিমান বাহিনী সেকেন্ড অর থার্ড ডেতেই তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশের উপরে এয়ার সুপিরিয়রিটি ছিল। তো এটার অর্থ এই নয় যে এখন সেই জন্য ইরান এখন কি করছে, তারা মিসাইল দিয়ে আক্রমণ করছে, ড্রোন দিয়ে আক্রমণ করছে। তো এখন যেটা যুদ্ধটা চলে গেছে, কিন্তু ওই যে ম্যান্ড এয়ারক্রাফট, যে পাইলট সহজ বিমান, এই যে F-20, F-35 বা আপনার F-15 বা F-16, এগুলো তো খুব ইম্পর্টেন্ট। এখন তারা সেগুলো কি করছে, যেহেতু এখন ইরান মিসাইল ফায়ার করছে, তারা ইসরায়েলের আক্রমণ করছে ওই সব মিসাইলের যেসব ঘাঁটি এবং মিসাইলের যে লঞ্চারগুলো, মিসাইলগুলোকে তো একটা গাড়ির উপরে করে ওগুলো যাতে তারা না করতে পারে সেগুলো তারা চেষ্টা করছে। কিন্তু তারপরেও তো মিসাইল ফায়ার হচ্ছে। এবং যেটা আপনি বললেন যে এদের আবার লেয়ার ডিফেন্স আছে, কয়েকটা 4-5টা লেয়ার ডিফেন্স, এবং বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেগুলো, সেগুলোর জন্য তাদের যে ডিফেন্স আছে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 10%, 10টা ফায়ার করলে 9টা তারা ফেলে দিতে পারছে, একটা ফেলতে পারছে না। কিন্তু সেটা তো আসছে, এসে করছে। কিন্তু কথা হচ্ছে এটার আবার একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোর বা এই যে ICBM যেটাকে বলে, সেগুলো যে কোনো ব্যালিস্টিক মিসাইল খুব অ্যাকুরেট নয়। সুতরাং এই যে আপনি দেখছেন যে নানান জায়গায় হিট করছে, যেটা আপনি এখনও যে প্লেন দিয়ে যখন আপনি হিট করবেন, আপনি একদম ডাইরেক্টলি সেখানে হিট করতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে সেটা আপনার কোথায় লাগছে। কিন্তু এরা কিন্তু লঞ্চ করার পরে জেনারেল একটা থাকে, ওটাকে আমরা ইনার্শিয়াল গাইডেন্স বলি, একটা GPS দিয়ে তারা দিয়ে দেয়, কিন্তু বিকজ ট্র্যাজেক্টরি অনেক উপরে এবং আপনার সেখানে বাতাস আছে, আছে, স্পিডে তারা ভ্যারি করতে পারে। এখানে না পড়ে এখানে আপনি প্লেন এইম করলেন এই এয়ারফিল্ডে না করে তার এয়ারফিল্ডের কোয়ার্টারে পড়লো, হয়তো 20-25 মানে মিটারও ইট ক্যান ম্যারি, কারণ ওগুলো আবার বেশি এক্সপ্লোসিভ ক্যারি করতে পারে না। ইরানের যেগুলো আছে 200 পাউন্ড বা 150-500 পাউন্ড এরকম। সো একটা লিমিটেড এরিয়াতে যদি বিল্ডিংয়ের উপরে বিল্ডিংটা হবে, ক্রাশ হবে, এরকম হচ্ছে আর কি। শক্তিমত্তার যে বিষয়টা, যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কার শক্তি বেশি, যে কোনো যুদ্ধেই এই কথা আসে। আমি ফিরবো এই প্রশ্নে, তার আগে আমির হোসেন আপনার কাছে আমার প্রশ্ন
যেটি আমি বলছিলাম, আজকে নিরাপত্তা পরিষদে বসবেন। এই জানি না আসলে এটার ফলাফল কি আসে, কিন্তু যুদ্ধবিরোধী যেই জনগণ তারা ইতিমধ্যেই এটার বিরুদ্ধে কথা বলছে। আমরা সবসময় বলি যে যুদ্ধ কেউই চায় না, কিন্তু তারপরেও অনিবার্য, এগুলা তো ঘটছেই। সেই বাস্তবতা থেকে যদি আপনি বলেন যে আপনার কি মনে হয়, কয়েকটা যুদ্ধ একসাথে আমরা দেখছি এই মুহূর্তে সারা পৃথিবীতে, ইউক্রেন রাশিয়া তো হচ্ছেই, ভারত পাকিস্তানের উত্তেজনা কিছুদিন আগে গেল, সব মিলিয়ে আপনার কি মনে হয় এখন যুদ্ধবিরোধী কতখানি আসলে হওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। দেখেন উর্মি, আপনি যখন আমাকে প্রশ্নটা করছিলেন তখন আপনার ওখানে প্রশ্ন বা আপনি যেই স্টেটমেন্টটা দিচ্ছিলেন সেখানে আপনি একটা কথা বলেন যুদ্ধ অনিবার্য। আমি এটা স্বীকার করি না। যুদ্ধ অনিবার্য না, যুদ্ধ ঘটছে কারণ একটা বিশেষ গোষ্ঠী যারা ক্ষমতায় আছে এবং যারা অস্ত্র ব্যবসায়ী এবং নিজেদের ধরেন কিছু রাষ্ট্র যারা নিজেদের আধিপত্য চাচ্ছে তাদের কারণেই যুদ্ধগুলো চলছে। সো যুদ্ধ কিন্তু অনিবার্য না, এটা একটা বিশেষ গোষ্ঠীকে সমর্থন করে, সেই জন্য যুদ্ধটা হয়। এবং সাধারণ মানুষ, আপনি কথা বলেন, সাধারণ মানুষ তো অবশ্যই শান্তি চায়। আপনি যে আপনি যে প্রশ্নটা করেছেন যা নিরাপত্তা পরিষদের, সেটাতে আমি আসবো, কিন্তু একটু আপনি যে কথাটা বললেন ওটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইসরায়েলের জনগণও কিন্তু বের হয়ে এসেছে। এই প্রথম কিন্তু আমরা দেখছি যে ইসরায়েলের ভেতরে অভ্যন্তরে আমরা দেখছি হামলা হচ্ছে। আমি একটু যদি ডক্টর হাফিজ মাসুদ আপনাকে ধরিয়ে দিই, আমার মনে পড়ে গাজায় যখন প্রথম দিকে হামলা হতো, তখন যখন ওইখানে এরকম হামলা হচ্ছে, দেখা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্রগুলো পড়ছে, এদিকে ইসরায়েলের লোকজন সেটা এক ধরনের উৎসব করে দেখছে। এই ধরনের ছবি আমরা গণমাধ্যমে দেখেছি। সেই মানুষ এখন নেমে এসেছে পথে না, এখনো কিন্তু অনেকগুলো মিডিয়া দেখাচ্ছে যে ইসরায়েলে সমর্থন করছে এবং নেতানিয়াহুর কিন্তু পপুলারিটি আগের চেয়ে বেড়ে গেছে, সেটাও মিডিয়ার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে জিনিসটা হচ্ছে, আপনি দেখেন অনেকে এই কথাটা আমরা যদি দেখি, নেতানিয়াহুর নিজের সার্ভাইভালের জন্য কিন্তু এই যুদ্ধটা তার প্রয়োজন। আমি যে একটু আগে বললাম না, যুদ্ধ অনিবার্য হয় না, এটা তারা নিজেদের সার্ভাইভালের জন্য এই যুদ্ধগুলো করে। এই যুদ্ধ ইরান অ্যাটাক হওয়ার ঠিক 2-3 দিন আগেই কিন্তু নেসেটে, যেটা ইসরায়েলের পার্লামেন্ট, সেখানে কিন্তু বিল পাস হতে যাচ্ছিল যেখানে তারা নেতানিয়াহুকে ইমপিচ করতে যাচ্ছিল, এবং নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল করাপশন চার্জেস আছে, এবং নেতানিয়াহু বাধ্য করেছিল তার দলের লোকদেরকে এসে যেন তারা ভোট দেয়, এবং তার বারবার একটা কথা ছিল যে একটা গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণটা কি আমরা দেখলাম, সে যুদ্ধটা বাঁধিয়ে দিল। এটা আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে যারা এই ধরনের অথরিটেরিয়ান রেজিমস থাকে তারা যুদ্ধটাকে বাঁধিয়ে দেয় তাদের নিজের পপুলারিটিটাকে বাড়াবার জন্য, ডোমেস্টিক কনজামশনের জন্য। কিন্তু অফকোর্স ইসরায়েলের সব মানুষ তো আর খারাপ না, এবং যখন আমরা দেখছি এই যে দেখেন প্যালেস্টিনিয়ানসরা পাথর নিয়ে পর্যন্ত যুদ্ধ করেছে, তারা পাথর ছুঁড়ে মেরেছে, এরকম একটা না। আর এটা তো ইসরায়েল আর আমরা যদি হামাসকে একসাথে ধরি সেটা তো হবে না। ইসরায়েল ইজ আ সিভিলাইজেশনাল স্টেট, যেটা 4000 বছরেরও পুরানো ইতিহাস আছে। ইসরায়েলের নিজস্ব এবং একটা খুবই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে দিয়ে ওরা যায়, সেইখানে তারা এরকম একটা পাওয়ারকে কোনো মানে আপনি দেখেন যা ইসরায়েল করেছে এটা কিন্তু ক্লিয়ার ভায়োলেশন অফ অল ইন্টারন্যাশনাল ল, অল মানে একটা আপনি ঢুকে আপনি তাদের সেনাপতি থেকে আরম্ভ করে এতজন, আজকেও একজন সায়েন্টিস্টকে তারা মেরেছে, হত্যা করেছে। সেখানে আমার মনে হয় ইরানের একটু চিন্তা করা দরকার যে তাদের গোয়েন্দা সংস্থাগুলো এত দুর্বল সেই জায়গাগুলো। এখন নিরাপত্তা পরিষদে যদি আমি আসি, সেখানে অবশ্যই আমি এটাকে স্বাগত জানাবো যে এই স্টেপটা দেওয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি না যে এর মাধ্যমে কোনো যুদ্ধবিরতির যদি কথা বলা হয়, আমার মনে হয় যে এখানে আমেরিকা সে ভিটো করে দেবে, সে কিন্তু এই মুহূর্তে ঠিক সিজ ফায়ার আসতে দেবে না। আমি দেখেন এটা আমি
এমনও হতে পারে যে এরকম এক ধরনের, আমি কারণটাতে আসছি, আমার মনে হয় যে হ্যাঁ এক ধরনের একটা কথাবার্তা হতে পারে যে যেখানে সকল পক্ষকে সংযমের কথা বলতে পারে এবং যেন যুদ্ধটা একটু থামানোর দরকার সে ধরনের। কারণ দেখেন ট্রাম্প এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যখন আপনি ইশফাক ভাইকে প্রশ্নটা করছিলেন আকাশ তাদের নিয়ন্ত্রণে, এখানে কিন্তু ট্রাম্প শব্দটা ব্যবহার করছে উই, আমরা, সে কিন্তু বলছে না ইসরায়েল। মানে কি ইসরায়েল একটা পার্ট, সেটার মধ্যে জড়িয়ে গেছে। এবং ট্রাম্পের যে এবং সে টোটাল সারেন্ডার এই ধরনের সে উচ্চারণ করছে। এবং তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটা বলেছিল যে ইরান নিউক্লিয়ার ইয়ের কাছাকাছি যাচ্ছে না, 3 মাস আগে বলেছে। এক ধরনের মতদ্বৈততা তৈরি হয়ে গেল। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের যে রিপোর্ট তার সেটাও সে মানেনি। এবং সে বলছে যে না, ইরানকে টোটালি ডিনিউক্লিয়ারাইজ করতে হবে। আপনি তো ডিনিউক্লিয়ারাইজ করতে পারেন না, আপনি ইরানকে এখন বাধ্য করতে পারেন না যে 20% নিয়ে আসো কিংবা একেবারেই ধ্বংস করে দাও। আমেরিকা কোথায় করতে হবে না, সেটা না। দেখেন জিনিসটা হলো কি, তাদের একটা ডিনিউক্লিয়ারাইজেশন কিন্তু এমনি একটা জিনিস না, এটা আর এটা তো তাদের মগজে আছে, ইরানিয়ান মাইন্ডে তো এই জিনিসগুলো আছে। আপনি এখন করেন, ওরা আবার স্টার্ট করবে জিনিসটা। এবং ইসরায়েলে তো সেই নিউক্লিয়ার শক্তিটা আছে এই অঞ্চলে। ইসরায়েল কিন্তু এনপিটির ভেতরে নেই, নন প্রলিফারেশন ট্রিটির মধ্যে নেই, যেটা ইরান কিন্তু সেটাতে চুক্তিবদ্ধ। এবং ইরান এখন বলছে যে প্রয়োজন হলে দে উইল অপ্ট আউট অফ ইট, তারা এখান থেকে বের হয়ে আসবে। সো আমার যেটা মনে হয় যে এই যে এটার মাধ্যমে, এবং আপনারা যেটা খবরেও দেখাচ্ছিলেন যে E3 একটা মানে ইসরায়েলে ইরানের ফরেন মিনিস্টার গেছে, সেখানে ইউকে, ফ্রান্স, জার্মানি তার ফরেন মিনিস্টার্সদের সাথে কথাবার্তা হবে। তো এক ধরনের মানে ইরান সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ তারা যুদ্ধ চালিয়ে যাবে, তারা সারেন্ডার করবে না, কিন্তু তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলসগুলো ওপেন রাখবে। আমি আবারও ফিরবো যেটা বলছিলাম ইশফাক এলাহি চৌধুরী, যে এক ধরনের আলোচনা শক্তি, এই ধরনের যুদ্ধ হলেই শক্তিমত্তার প্রশ্ন আছে। না, এখানে শক্তিমত্তা তো বটেই। তবে ইসরায়েল যেটা বা জাতিসংঘের যদি ওই যে বললেন যে ভিটো দিবে তখনই হয়তো আমেরিকানরা চাচ্ছে যে এনাফ গ্যারান্টি যে ইরান যেন এই নিউক্লিয়ার প্রোগ্রামে, যেমন ধরেন বুশায়ার প্ল্যান্ট আমরা যেমন করেছি, আমাদের রূপপুর প্ল্যান্ট যথেষ্ট এখানে সিকিউরিটি আছে যে আমরা রিপ্রসেসিংয়ে যাইনি আমরা। তো এই রিপ্রসেসিং যে ফিউলগুলো ওখান থেকেই নানান ধরনের ফিসাইল ম্যাটেরিয়াল যেটাকে বলে যুদ্ধেরই হতে, ওই ধরনের কোনো গ্যারান্টি যদি হয়তো পায় আমেরিকা, এবং সেই ধরনের যদি রিজলিউশন জাতিসংঘ বা এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথা হচ্ছে যাদের, তখন হয়তো তারা এবং সেটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে করতে হবে। তা না হলে তারা এটা ভিটো দিয়ে দিবে এবং এখানে আলোচনায় কিছুই হবে না। বিকজ জাস্ট যুদ্ধ বন্ধ ইজ নট অ্যান ইস্যু নাও। যুদ্ধ বন্ধের আগে ইরানকে কিছু শর্ত মানতে হবে। আনকন্ডিশনাল সারেন্ডার ইজ অলসো টু মাচ, সেটা কেউ করবে না, কিন্তু কতগুলো তাকে গ্যারান্টি দিতে হবে যে আমি এই কাজ আমি আর করব না, এবং এই ইন্সপেকশনগুলো আমাদের, যেমন অনেকগুলো ওদের প্ল্যান্ট কিন্তু মানে সিক্রেটলি তারা ডেভেলপ করেছে। এই যে আজকেও যে সকালে যে আরাক একটা তো ওই আমি অত টেকনোলজিক্যালি বলতে পারবো না, বাট এই যে ওরা বলে কি হেভি ওয়াটার প্ল্যান্ট, এগুলো জিনিস অনেক কিছু তারা করেছে যেটার সাথে জাতিসংঘ IAEA এর সম্পর্ক ছিল না। তো এগুলোকে ওপেন করতে হবে, এবং তারা যদি নিউক্লিয়ার ফর মানে কোনো ধরনের যে রিপ্রসেসিংয়ে যাবে না, এই ধরনের একটা চুক্তি যদি করে তাহলে হয়তো আমেরিকান রাজি হবে। আদারওয়াইজ যে 2 উইকস টাইম তারা একটা বলেছে, সেটা তারা দে মাইট ইমপ্লিমেন্ট। যেটা এখন ওই যে বিশেষ করে ফর্দো একটা প্ল্যান্ট আছে যেটা মাটির 300 ফিট নিচে। তো মাটির 300 ফিট নিচে আমাদের যদি মানে মিলিটারি ইউজ যদি না থাকতো, তাহলে আমি তো 300 ফিট নিচে বানাবো না। আমি তো আমাদের রূপপুর প্ল্যান্ট তো ইজ ওপেন টু অল, তাই না? তো 300 ফিট করার অর্থই হচ্ছে যে এখানে আপনার কিছু একটা আছে, এবং সেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমরা জানি যে এমন একটা ওদের যে B2B বিমান আছে সেটা হয়তো তারা ইউজ করতে পারে, এবং তারা তাদের কাছে যে ডিপ পেনিট্রেশন বম আছে সেগুলো তারা হয়তো ইউজ করবে, এবং এইটাই একমাত্র যেটাকে করতে পারে। তবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র না আসে তাহলেও কিন্তু ইসরায়েল প্ল্যান করছে, যেহেতু তাদের আকাশ এখন তাদের সম্পূর্ণ কন্ট্রোলে, ইট ক্যান অলসো বি ডান লাইক দিস, যে আপনি
ট্রান্সপোর্ট প্লেন দিয়ে আপনি ওখানে আশেপাশে এমন প্লেন আছে যেগুলো কাঁচা ইয়েতে ল্যান্ড করতে পারে C-130 নন, অ্যান্ড দেন ইউ ক্যান টেক কন্ট্রোল। তার আগে আপনি ও আকাশটা সিকিউর করবেন, আপনি ওর সমস্ত এন্ট্রিগুলো বন্ধ করবেন যেগুলো বাইরে আছে, অ্যান্ড দেন ইউ ক্যান অকুপাই দ্যাট ফর সাম টাইম, অ্যান্ড আপনি এক্সপ্লোসিভলি হয়তো টেম্পোরারি ক্রস করেন। মানে অনেক অপশন আছে, অনেক অপশন আছে আমেরিকানরা না যে। বাট আপনি আমেরিকার কথা যেটা বললেন যে তারা অলরেডি ইজ দেয়ার, বিকজ এই যে তাদের মেডিটেরেনিয়ানে যাতে ভূমধ্যসাগরে তাদের যেসব জাহাজ আছে এরা কিন্তু ইয়ে করছে, এই অনেকগুলো আপনার মিসাইলস তারা সেখান থেকে তারা ডিস্ট্রয় করছে। দ্যাট মিনস দে আর অলরেডি ইন ইট। ওকে, তো যেটা তারা করেনি এখন পর্যন্ত, যে তাদের এয়ারফোর্স এখনও যায়নি এবং তারা বুটস ইন দ্য গ্রাউন্ড বলে আর কি, যে সৈন্য তারা পাঠায়নি এবং পাঠাবেও না, বরঞ্চ তারা সৈন্য ওখান থেকে সরিয়ে আনছে, হয়তো তারা সৌদি আরবিয়াতে নিয়ে আসবে অথবা ইউনো। মানে কি ব্যাপারটা এরকম যে ইরানকে মোকাবেলা করার জন্য ইসরায়েল নিজেই যথেষ্ট, বিষয়টা খানিকটা এরকম? এই মুহূর্তে তো যেটা ইউসি, তাদের মধ্যে তো কোনো বর্ডার নাই, দেয়ার ইজ এ 1500 কিলোমিটার্স বিটুইন দুইটা দেশ সেখানে, সুতরাং ফিজিক্যাল যুদ্ধের কোনো সম্ভাবনা নাই, নেভিরও যুদ্ধের সম্ভাবনা নাই, আর্মিরও সম্ভাবনা নাই, এয়ারফোর্সের সম্ভাবনা ছিল, এয়ারফোর্স ইজ গ্রাউন্ডেড। এখন মিসাইল হচ্ছে, মিসাইল এবং ড্রোনস। এখন যেটা সব থেকে যেটা ইয়ে হচ্ছে যে মিসাইলগুলো তো আসছে, আমি বললাম যে 10%, তার মানে তাদের বলা হচ্ছে যে 3000 মিসাইলস দে হ্যাভ। ওকে, 3000 মিসাইলসের মধ্যে মাত্র 800 মিসাইল ফায়ার হয়েছে, এবং 800 মিসাইলের যদি 10% ইয়ে হয় তাহলে ইউ হ্যাভ গট অ্যাবাউট সে 70-80টা হিট হয়ে গেছে। এখন দেশটা এত ছোট, ইসরায়েল, ইউনো দ্য সাইজ অফ ইসরায়েল ইজ লাইক আমাদের ইজ 5 ভাগের বাংলাদেশের, আমি সেদিন ইয়েতে দেখলাম বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমাদের ওই সিলেট চিটাং ইয়েও না, পুরা চিটাং ডিভিশনও না, আপনাদের সিলেট এবং ইয়ে নিয়ে যত বড় কুমিল্লা, এতটুকু একটা দেশ, সেখানে হাইলি আরবানাইজ। বম যদি আপনার মিসাইল যদি অ্যাকুরেটও না হয়, তার মানে দুই দেশেরই আসলে সমান আশঙ্কা এবং সমান ক্ষতির সংখ্যা তো রয়েছে। কোনো দিকে অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি ফিরবো, আসলে আমার মনে হয় যে এই টেকনিক্যাল দিকের বাইরেও আমরা যদি কথা বলি আসলে আন্তর্জাতিকভাবে কি করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে একটা বিরতির সময় পৌঁছে গেছি। প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ইরান ইসরায়েল সংঘাতের শেষ কোথায়। আলোচনায় আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা হোসেন। যেটি বলছিলাম ডক্টর আমিনা হোসেন, যে আমরা যদি একটু এটার রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি, যুদ্ধ কিভাবে থামতে পারে। আপনারা বলছিলেন যে যুদ্ধ শুরু হয় কিন্তু কিভাবে শেষ হয় সেটা আসলে বলা যায় না। ইরানের এই আমরা আলোচনা করছিলাম বিরতির ভিতরে যে ইরানের ভেতরেও মোল্লাতন্ত্র আছে, সেই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে তাদের এক ধরনের মত আছে, আবার তারা এই যুদ্ধর সময় তারা একত্রিত হয়ে গেছে, ইউনাইটেড হয়ে গেছে, এমন বিষয়। সব মিলিয়ে যদি একটু বলেন যে যুদ্ধ আসলে শুরু হয় শেষ হয় কি করে? দেখুন, যুদ্ধ কিভাবে শেষ হয় এটা আমরা যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু সেই অর্থে কখনো শেষ হয় না। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, এইটা আপনি আজকে ইনফ্যাক্ট একটা রিপোর্ট আছে, আমি এখন সনটা মনে করতে পারছি না, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গবেষণা, বেশ নামকরা গবেষণা প্রতিষ্ঠান থেকে বের হয়েছিল যে তারা মধ্যপ্রাচ্যে কয়েকটা দেশকে টার্গেট করবে, 7-8টা দেশকে টার্গেট করবে। তার মধ্যে ছিল লিবিয়া, ইরাক, তার মধ্যে লেবানন ছিল, সিরিয়া ছিল, এবং আমরা তার মধ্যে ইরানও ছিল। আমার আসলে ঠিক মানে এই মুহূর্তে আমি আপনাকে ফুল ডিটেলসটা দিতে পারছি না। আপনি আজকে লিবিয়ার অবস্থা দেখেন কি হয়েছে, আপনি ইরাককে দেখেন, লেবানন দেখেন, সিরিয়া দেখেন। ইরানেরও ঠিক সেই মানে যেই রাষ্ট্রগুলোকেই তারা মনে করে যে তারা পশ্চিমা বিশ্বের প্রতি একটা হুমকি হতে পারে কিংবা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাদেরকেই কিন্তু আমরা জানি, আমরা দেখতে, এটা এখনকার কথা না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর থেকে আমরা দেখছি এই অঞ্চলটা, যেহেতু এটা ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, সেই কারণে এই পুরো অঞ্চলটাকে পশ্চিমা বিশ্ব নিজস্ব একটা প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায়। দের ইজ নো ডিনাইং অফ দ্যাট। এবং যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ওখানে,
তারাও কিন্তু প্রায় প্রত্যেকটা দেশেই কিন্তু প্রায় 8টা দেশে কিন্তু মুসলিম দেশে ওদের ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে পশ্চিমা বিশ্বে। সো এরকম একটা সিচুয়েশনে ইরান কিন্তু 1979-এর পর মানে যখন ইসলামিক রেভলিউশনটা হলো, দেখেন আপনি যে কথাটা তুললেন মোল্লাতন্ত্র বা ইসলামিক রিপাবলিক অফ ইরান, সেটা নিয়ে তো আমরা এই ডিসকাশনটা করছি না, তাই না? সেটা নিয়ে আমরা ডিবেট করতে, সেটা ভিন্ন একটা তর্কের ব্যাপার। কিন্তু এই জায়গাটাতে আমরা দেখছি যে ইট ইজ আ ওয়েস্টার্ন সিস্টেমের জন্য বা ইরানের জন্য, ইসরায়েলের জন্য একটা ডাইরেক্ট মানে বিশেষ করে ইসরায়েলের জন্য ইরানের মতো রাষ্ট্র একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যেটা ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে। ইসরায়েলও কিন্তু একটা থিওক্রেটিক স্টেট। আমরা যখন বলি যে ইরান ইজ আ থিওক্রেটিক স্টেট, যেটা ধর্মের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, ইসরায়েলও কিন্তু একটা ধর্মের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সেটা আমাদেরকে ভুলে গেলে হবে না, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। উর্মি, বিশ্লেষণে যখন আমরা করি সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে জায়গাটা হলো সেটা ইরান একা ধরতে গেলে একাই 1981-এ কিন্তু ইরাক হামলা করেছিল ইরানকে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় করেছিল। 8 বছর একা সে যুদ্ধ চালিয়েছে। সেই যুদ্ধের মধ্যে তাদের কাছে তেমন কোনো ওয়েপন সিস্টেমসও ছিল না, কিছু পুরানো রাইফেল দিয়ে তারা করেছে। তারপরেই কিন্তু এরা এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা তাদের করেছে, ইন্টারন্যাশনাল এম্বার্গোর মাধ্যমে করেছে। সো এই যে ধরেন যুদ্ধটা শেষ কোথায়, এটা শেষ কিন্তু খুব দ্রুত হবে না। এটা থেমে গেলেও যেটাকে আমরা বলি না ওয়ার অফ অ্যাট্রিশন, মানে প্যালেস্টাইনের ব্যাপার আমি এখানেই শেষ করে দিয়েছি। যুদ্ধ কি থেমেছে? থামেনি। যেটা তার মানে হচ্ছে যে খুব আশার আলো নাই আসলে না। যুদ্ধ ধরেন এই সিজ ফায়ারটা হয়ে গেলেও ইরানকে কিন্তু আপনি টোটালি ডিনিউক্লিয়ারাইজও করতে পারবেন না। এবং আমি একটু শেষ করছি, যেই শক্তিগুলো বরঞ্চ ইরানের রিজলভটাকে আপনি আরও দৃঢ় করে দেবেন এবং ওরা আরও নিউক্লিয়ারাইজেশনের দিকে যাবে এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে। একদম। কিন্তু যেই প্রশ্নটা আসলে আমরা বিরতির সময় করছিলাম যে কেন ইরানের পাশে আসলে মুসলিম বিশ্ব নাই, কেন এই প্রশ্নটা আসেই যে কেন মুসলিম বিশ্বের অন্যান্য দেশ এবং অনেকগুলো দেশের কথা ডক্টর আমিনা মোহসেন বলছিলেন, ইরাক, লেবানন, সিরিয়া, মধ্যপ্রাচ্যের এত শান শওকত, এত জৌলুস, কেন তাহলে এক একটা ইসলামিক দেশ কেন বারবার এরকম আক্রান্ত হয় এবং অন্যরা চুপ করে থাকে? ইসলামিক দেশ না বলে মুসলিম প্রধান দেশ বলা যেতে পারে। মুসলিম প্রধান দেশ এক তো হচ্ছে যে এখানে পাওয়ার স্ট্রাগল আছে। এক সময় ছিল ইজিপ্টের মিশরের নাসের, উনি ছিলেন বলতে গেলে সমস্ত আরব বিশ্বের উনি নেতা ছিলেন। কিন্তু 73 আরব ইসরায়েল ওদের যখন ইসরায়েলের সাথে তারা শান্তি চুক্তি করে ফেললো, এখন 3টা শক্তি ওই মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশের 3টা শক্তি, একটা হচ্ছে সৌদি আরবিয়া এবং তার আরেকটা হচ্ছে তুরস্ক এরদোগান, আর আরেকটা হচ্ছে ইরান। তো এই 3টার পাওয়ার স্ট্রাগল কিন্তু চলছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা বিরাট ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি, এবং এদের আমাদের আইডিওলজিক্যাল এবং থিওক্রিটিক্যাল অনেক ডিফারেন্স আছে যেটা দুইজনকে এক করতে পারে না, তো এখন যেমন ধরুন অনেক সাউদির ইয়েতে বা মধ্যপ্রাচ্যে অনেকের চোখে কিন্তু ইরানের বিভিন্ন এই যে হোল ইমামাত সিস্টেমটাই কিন্তু কেউ বলবে কাফের, কেউ বলবে বেদাত, থিংস লাইক দ্যাট। এইটা একটা বিরাট ফ্যাক্টর। এবং অফকোর্স লিডারশিপের প্রশ্ন তো আছেই। সৌদি আরবিয়া এখন অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক বেশি শক্তিশালী, তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সহযোগ করলে তো তারা বেশি হবে। তো এই জন্য তাদের মধ্যে কোনো ইউনিটি নাই। এবং তারা ইউসি আজকে নিউক্লিয়ার যদি ইরান যদি নিউক্লিয়ার হয় তাহলে সব থেকে থ্রেটেড কে ফিল করবে? ইসরায়েল ফিল করবে না, সৌদি আরবিয়া ফিল করবে। যখন সাদ্দাম হোসেন যখন উনি মনে হচ্ছিল যে উনি নিউক্লিয়ার ইয়েতে যাচ্ছেন, উনার নিউক্লিয়ার রিঅ্যাক্টর যখন ইসরায়েলরা আক্রমণ করলো, সৌদি আরবিয়া প্রোভাইডেড সমস্ত ওর ভিতর দিয়ে গেছে, সৌদি আরবের ভিতর দিয়ে গেছে। আপনি দেখেন এই যে সেদিন যখন প্রথম ইসরায়েল যখন ইসরায়েলকে আক্রমণ করলো ইরান ওই যে ড্রোনস দিয়ে, হ্যাঁ, তখন জর্ডান কি করছে? জর্ডান 1/4 অফ দ্য এখনো প্রত্যেকটা ফ্লাইং যেটা হচ্ছে
ইসরায়েল থেকে টেক অফ করে জর্ডান, প্রথমে সিরিয়া, তারপরে জর্ডান হয়ে তারপরে তো আসছে, এবং এমনকি রিফিউলিং হচ্ছে জর্ডানে, কারণ এত দূরে এসে প্লেনগুলো তো ফাইটার প্লেন তো যাবে না, ওখানে রিফিউলিং হচ্ছে, এটা তো জানা কথা। সো আপনি তো মানে তাদের ফ্রেন্ডকে এখন, তাদের ফ্রেন্ড হচ্ছে রাশিয়া, চায়না আর নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া তো সারা পৃথিবী থেকে আইসোলেটেড, এবং চায়না, রাশিয়া আপনার একসময় তো সোভিয়েত ইউনিয়ন ছিল সুপার পাওয়ার, এখন রাশিয়ার অবস্থা এত খারাপ হয়েছে এই যে ইরান ইউক্রেন যুদ্ধের পরে, যে দেখেন তাদের ম্যান পাওয়ার নাই, তাদের ইকোনমি ইজ অ্যাবসলিউটলি ওই কোনো ইয়ে নাই, মানে গ্যাস এবং অয়েল ছাড়া তাদের কোনো সেকেন্ডারি প্রোডাক্ট নেই। আর এখন তারা কি সাহায্য করতে পারবে ইরানকে? তো অ্যাকচুয়ালি ওয়ারেজ এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র এদের পক্ষে আছেই, এবং ইউরোপিয়ান ইউনিয়ন আলটিমেট অ্যানালিসিসে তারা ওদের পক্ষেই থাকবে, তারা ইরানের পক্ষে আসবে না। এবং তবে হ্যাঁ, ইউ আর রাইট দ্যাট এইটা একটা রেজিলিয়েন্স তাদের আছে, তারা ইভেন 1000 ইয়ার্সের একটা হিস্ট্রি আছে। আলেকজান্ডারের কাছে তারা হারছে, কিন্তু তার আগে পর্যন্ত তারা কিন্তু গ্রিসে যেয়ে লড়াই করছে। হ্যাঁ, আবার কাদিসিয়ার যুদ্ধে তারা হেরে গেছে আরবদের কাছে, ঠিক আছে, কিন্তু আরবরা তাদেরকে রুল করছে, কিন্তু তারা কিন্তু তাদের ঐতিহ্য, তাদের যে ফার্সি ভাষা, তাদের যে ঐতিহ্য এবং ইসলামের পূর্বে তাদের যে গ্লোরি ছিল সেটা কিন্তু আজও ভুলে নেই, যদিও ইটস এন ইসলামিক রিপাবলিক। তবে এটা সত্যি যে ইন দ্য লঙ্গার রান এখন যেটা ওখানে চলছে, ইসলামের নামে যে একটা একনায়কতন্ত্র চলছে, আমি বলবো একনায়কতন্ত্র, মোল্লাতন্ত্র বা যাই বলেন, এটা কিন্তু একটা ওদের যে শিক্ষিত ইরানের যে শিক্ষিত সম্প্রদায়ের নতুন যে যারা জন্ম হয়েছে পরে, হ্যাঁ, তাদের জন্য তাদের একটা বিরাট অংশ কিন্তু এই মোল্লাতন্ত্রকে সমর্থন করে না, এবং তারা চায় যে একটা তারা শিক্ষিত, অনেক শিক্ষিত, এবং তারা আধুনিক বিশ্ব সম্বন্ধে জানে। এখন যেমন তারা ইন্টারনেট বন্ধ করে রাখছে, তো তারা তো তাদের এক্সপ্রেশনটা তারা করতে পারছে না। কিন্তু আরেকটা বড় ভয় হচ্ছে যে অনেকে বলতেছে না রেজিম চেঞ্জ, যে এদের মোল্লাতে ইয়ে করে, তখন কিন্তু আরেকটা বিরাট ভ্যাকুয়াম হবে, যেটা যে লিবিয়াতে হয়েছে বা সিরিয়া, কারণ কোনো অল্টারনেট লিডারশিপ তৈরি না করে যে শাহের ছেলে নানান স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু ওনার সমর্থন আজ 40 বছর পরে ওই বাদশাহী তো আর ফিরে আসবে না। ওটা আফগানিস্তানে ট্রাই করা হয়েছিল, তখন কিন্তু ইরান টুকরা টুকরা হয়ে যেতে পারে। একদম, আমি এই বিষয়টা একটু জানতে চাই ডক্টর আমেনা মোহসিনের কাছেও, যে কি হয় যদি একটা আরেকটা বিকল্প তৈরি না করে, যদি আসলে একটা যুদ্ধ তো চলছে এবং ভেতরে যদি রেজিম চেঞ্জ হয় এবং যুদ্ধ ধরে নিলাম যে থেমে যায়, তারপরে কি হতে পারে সেই কথা একটু শুনতে চাই। আমি একটু বিরতি আবারও নিয়ে এসে শুনবো এই প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আবারও একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ইরান ইসরায়েল সংঘাতের শেষ কোথায় আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশফাক এলাহি চৌধুরী এবং ডক্টর আমেনা মোহসিন। বারবার আসলে যেহেতু আমরা বিষয় যেটি ঠিক করছি শেষ কোথায় এই প্রশ্নের উত্তর আসলে দেওয়া যাচ্ছে না, কেউ দিচ্ছেন না, কিন্তু যেটি আপনাকে বলছিলাম ডক্টর আমেনা মোহসিন, যে আমরা একটু এটাই শুনতে চাই যে সব মিলিয়ে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আপনি একটু আগে বলছিলেন যে নিঃশর্তে আসলে আমরা সব কিছু নিঃশর্তে মেনে নেব, এরকম তো হতে পারে না, যার কারণে আসলে তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে কারোর সঙ্গে আলোচনা করবো না, আমেরিকার সঙ্গে আলোচনায় যাব না, এই বিষয়টা আছে। একসাথে যদি আমরা একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি, যেহেতু শেষ পর্যায়ে রয়েছি আমরা অনুষ্ঠানের, বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যে কিছু সরিয়ে আনা হয়েছে, বাকিদের সরিয়ে আনা হচ্ছে, এবং বাংলাদেশের যে পজিশন, যেটা নিয়ে আপনি বলছিলেন যে বাংলাদেশের পজিশনটা আসলে কি, আমরা সেই পজিশনের চিঠি আমি বললাম যে 13 তারিখেই তারা একটা পজিশন, বাংলাদেশ একটা পজিশন নিয়েছে। এইখানে আসলে বাংলাদেশের রোলটা কি হতে পারে এরকম একটা ঘটনায়, কারণ কেউ তো আর বিচ্ছিন্ন না কারো থেকে। না, দেখুন, আপনাদের এই টেবিলেই কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের পজিশন নিয়ে, এবং বিভিন্ন ধরনের মতামত এসেছিল। ধরেন সেখানে আপনি মানে বাংলাদেশ, আপনি আমাকে বললেন যে বাংলাদেশ 13 তারিখে একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে, যে তারা এটাকে কন্ডেম করেছে এবং তারা ইটস আ ক্লিয়ার ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। সেটা আমিও মনে করি যে এটা বাংলাদেশ যে পজিশনটা নিয়েছে, আমাদের একটা নৈতিক অবস্থান অবশ্যই এখানে নেওয়া দরকার, বিকজ যেটা ইসরায়েল করেছে সেটা ইজ আ ক্লিয়ার ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আপনি
একটা দেশের এবং আপনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে আপনি তার মানে তাদের নেতাদেরকে আপনি হত্যা করবেন, আপনি ভেতরে ঢুকে করছেন, এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এগুলো কিন্তু দিজ আর আনহার্ড অফ থিংস, লাইক যেটা ট্রাম্পও করছে, আমেরিকান একজন প্রেসিডেন্ট এ ধরনের হুমকি দিতে পারে, এটা কিন্তু আমাদের কাছে অবিশ্বাস্য। সেই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ঘটতে দেখছি। আপনি যে প্রশ্ন যে বাংলাদেশে দেখেন, কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠানে ছিলাম প্রথম আলোর, সেখানে একজন ছাত্র ছিল, সে তেহরান থেকে যুক্ত হয়েছিল এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে সে পড়ে এবং তারই বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষক যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। সে যেটা বলছিল যে তাদের সাথে বাংলাদেশে মিশন যারা আছে, বাংলাদেশ এম্বাসি, তারা যোগাযোগ রাখছে এবং তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। এটা আমরা গতকালও দেখেছি যে ফরেন মিনিস্ট্রি থেকে একটা স্টেটমেন্ট এসেছে যে হ্যাঁ তারা তাদেরকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরানে প্রায় 400 জনের মতো বাংলাদেশি আছে। তেহরানে 400, পুরো ইরানে আছে 2000। আচ্ছা, সেই ধরনের তো ওদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এ ব্যাপারে এটাও বলা হচ্ছে যে কি ইরান আজারবাইজানের সীমান্ত খুলে দিয়েছে এবং ধরেন বিভিন্ন দেশগুলো যেগুলো প্রতিবেশী দেশ, পাকিস্তান, এগুলোর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হবে। তো সেটা আমার মনে হয় একটা খুবই ইতিবাচক জিনিস, কারণ যুদ্ধ যখন আরম্ভ হয় সেটা তো আর মানে এই মুহূর্তে আমরা অন্তত বাংলাদেশিদের সেফ করার যে বিষয়টি, সেখানে ফরেন মিনিস্ট্রির ভূমিকাটা কিন্তু ভালো, তারা চেষ্টা করছে এবং করে যাচ্ছে। একদম শেষ পর্যায়ে আছি, এয়ার কমান্ডার ইশফাক এলাহী চৌধুরী, যদি আপনি ওই জায়গা থেকে বলেন যে আমরা সরিয়ে নেওয়ার যে নিরাপত্তা, তো ধরেন আমাদের সংখ্যা বললেন খুব একটা বেশি নয়, এবং আমি মনে করি না যে ইরান এত বড় একটা দেশ, বুঝছেন, যে ওখানে সব জায়গায় তো আর আক্রমণ হবে না, সব জায়গায় যুদ্ধের আঁচ লাগবে, সুতরাং ওটা আমার মনে হয় না বড় সমস্যা। আমাদের যেটা সমস্যা হবে যদি স্ট্রেইট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, মনে করেন যুদ্ধটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি পার্টিসিপেট করে, তখন ইরান বলেছে যে আমরা ওই হরমুজ প্রণালীটা বন্ধ করে দেব। ওটা খুবই ন্যারো, অ্যাবাউট 20 মাইল চড়া, তার ওখানে 1-2টা জাহাজ যদি এনে ওরা ডুবাইও দেয়, আপনার ওই তখন করবে, জাহাজ চলাচল সহজ হবে না বা বন্ধ হয়ে যেতে পারে। তো তখন আমাদের তেল কিন্তু মোস্টলি এদের, ইরানের সাথে আমাদের অত তেলের কোনো ব্যবসা নেই। আমাদের ব্যবসা হচ্ছে এই আপনার আবুধাবি, দুবাই, এদের সাথে, সৌদি আরবিয়ার সাথে, সেখান থেকে তেল আসে। এটা একটা আমাদের তেলের জন্য একটা বিরাট সমস্যা হতে পারে। গ্যাসের জন্য গ্যাস আসে আপনার থেকে, কাতার থেকে। তো এটা আমাদের একটা বড় সমস্যা। প্লাস অলরেডি ধরেন এয়ারলাইন্সগুলো আমাদের অনেক প্যাসেঞ্জার ডেইলি মধ্যপ্রাচ্য থেকে আসতেছে, সেগুলো যদি ডিসরাপ্ট হয়ে যায়, আমাদের যারা আছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে মধ্যপ্রাচ্যে, যদি দীর্ঘায়িত হয় এবং এটা যদি আরো কঠিন রূপ নেয়, তখন বাংলাদেশের জন্য এই বিষয়গুলো একটা শঙ্কার বিষয়। যদিও এই আলোচনাটা হয়তো আরেকটু লম্বা করা গেলে যে কি শঙ্কার বিষয় থেকে যাচ্ছে হয়তো ভালো হতো, কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। শেষ করছি পর্যন্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24